কিন্তু এই সরকার একটা জায়গার কমিটমেন্ট খুব পরিষ্কার যে পরিবর্তনটা আনতে হবে। ফলে আমরা তো 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে ছিলাম। আগে ডেমোক্রেসি আসুক, ভোট ব্যবস্থা হোক, তারপরে না জাতীয় পুনর্গঠনের যে প্রয়োজনীয়তা আমরা অনুভব করি নানা দিক থেকে, সেটা আমাদের লক্ষ্য হিসেবে সামনে আছে। কিন্তু সেই পুনর্গঠনের বাস্তব কাজটা খুব সহজ নয়। এর সাথে রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের যেমন বড় ব্যাপার আছে, অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনের ব্যাপার আছে, দেশের সাংস্কৃতিক ব্যবস্থার পুনর্গঠনের ব্যাপার আছে। প্রথম জায়গা হচ্ছে পুনর্গঠনের জন্য প্রাতিষ্ঠানিক যে আয়োজন, সেই আয়োজনটা খুব জরুরি। প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের উপযোগী না। চিন্তা, রাজনৈতিক লক্ষ্য, পরিকল্পনা আছে, সেটা রাজনৈতিক দিক থেকে আছে, কিন্তু যখনই এটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে প্রবেশ করছে, বিভিন্ন পলিসিতে প্রবেশ করছে, তখন দেখা যাচ্ছে যে আমরা যা করতে চাইছি সেটা করার জন্য উপযোগী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নাই। বরং প্রতিষ্ঠানগুলো যেভাবে চিন্তা করে আছে তাতে অনেক ক্ষেত্রেই এটা প্রায় তারা আমাদের ভাষা বুঝতে পারছেন না, আমরা তাদের ভাষা বুঝতে পারছি না, এইরকম একটা অবস্থা এসে দাঁড়িয়ে গেছে। তো আমার ধারণা এখানে প্রফেসর সিআর আবরার আছেন, তিনি কিছুদিন সরকারের দায়িত্ব পালন করেছেন এবং এই পরিবর্তনটা যে আসলে বেশ কঠিন সেটা আমরা উপলব্ধি করি। কিন্তু এই সরকার একটা জায়গার কমিটমেন্ট খুব পরিষ্কার যে পরিবর্তনটা আনতে হবে। লক্ষ্য এবং পরিকল্পনা আছে, কাজে পরিবর্তনটা আনতে হবে এবং সেই পরিবর্তন আনার একটা ম্যান্ডেট জনগণের দিক থেকে তাদের আছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সেই দিক থেকে এখানে জলবায়ু পরিবর্তন এবং তার ফলাফল, এটা যে একটা বাস্তব ব্যাপার, ইটস রিয়েল। এটা তো আমাদের দেশের সরকারগুলো এটা মনে করে, কিছু কিছু অনেক ধরনের নানান পদক্ষেপ, এমনকি প্রকল্পও গ্রহণ করা হয়। কিন্তু যেভাবে সরকারের সামগ্রিক অন্যান্য জায়গার নীতিগুলো, তার বিভিন্ন প্রজেক্টগুলো কিছুটা কোনো ইন্টিগ্রেশন নাই, অপটিমাইজেশন নাই, যার ফলে হয় কি যে মনে হচ্ছে যে খাপছাড়া ভাবে এক একজন এক একটা প্রকল্প গ্রহণ করছেন। সেই প্রকল্পগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক এবং সব মিলিয়ে একটা ইকোসিস্টেম এবং তারপরে এটা একটা কোন একটা সমস্যার সমাধানে একটা তাৎপর্যপূর্ণ অবদান রাখা, সেই জায়গায় যেন আমরা পৌঁছাতে পারছি না। প্রকল্পের পর প্রকল্প হচ্ছে, কিন্তু সব মিলিয়ে ফলাফলটাকে যেন কোথায় ধরা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই সরকারের সে কারণে প্রথম বিষয় দাঁড়িয়েছে যে আমাদের লক্ষ্য এবং পরিকল্পনা আছে, সেইটা নানাভাবে প্রকাশিত, যেমন 31 দফা কর্মসূচিতে প্রকাশিত, ম্যানিফেস্টোতে প্রকাশিত। সেইগুলোকে মানে প্রোগ্রামে রূপান্তরিত করতে হবে এবং সেখান থেকে প্রজেক্ট হবে। প্রজেক্টে ডিরেক্ট যাওয়ার অর্থ হচ্ছে আবারও ওই প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা অনেকগুলো প্রজেক্টের চিন্তা করতে হবে, যেটার মধ্যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করবে এবং সেইটার মধ্যে দিয়ে বোঝা যাবে যে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। ফলে সব ক্ষেত্রেই চেষ্টা করা হচ্ছে যে একটা ইন্টিগ্রেশন এবং অপটিমাইজেশন যেন থাকে। ফলে বিভিন্ন মন্ত্রণালয় তারা বিভিন্ন পরিকল্পনা দিচ্ছেন, প্রকল্প গ্রহণ করছেন, কিন্তু সেইগুলো যাতে একসাথে ইন্টিগ্রেটেড হয় তার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় না এর সমন্বয় করার চেষ্টা করছে এবং সেটা এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা বলা চলে, কিংবা একটা ডিরেকশন সেট হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো যে সমস্যাগুলোকে এখন অ্যাড্রেস করার সুযোগ বৃদ্ধি পেয়েছে, সেটা নিয়ে চিন্তা করার জায়গা তৈরি হয়েছে এবং সমাধান সত্যিকার অর্থে কি হবে সেইগুলো একটু ইন্টিগ্রেটেড হইতে ভাবারও সুযোগ আগের চাইতে বেশি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এমনিতেই তো গণতান্ত্রিক চর্চা না থাকলে সমাজের বিভিন্ন অংশের মানুষের যে স্বর, ভয়েস, সেটা শোনা যায় না, তাদের দাবি, তাদের প্রশ্নগুলো সামনে আসতে পারে না। মূল রাজনৈতিক প্রশ্ন এত তীব্র থাকে যে
অন্যান্য প্রশ্নগুলো মনে হয় যে আগে এটা সমাধান হোক, তারপর ওগুলো দেখা যাবে। ফলে আমরা তো 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা মধ্যে ছিলাম। আগে ডেমোক্রেসি আসুক, ভোট ব্যবস্থা হোক, তারপরে না ডিসপ্লেসড মানুষের কথা চিন্তা করা যাবে। এইরকম একটা ব্যাপার সব জায়গাতেই কাজ করে। এখন সমাজে গণতান্ত্রিক চর্চার সুবিধা এই যে প্রত্যেকটা অংশের মানুষের দাবিটা সামনে আসে এবং সামনে আসছে, এবং সেই আশাটাকে গুরুত্ব দেওয়া কিংবা সেগুলোর সমাধানের জন্য একটা ইন্টিগ্রেটেড মানে একটা পরিকল্পনা করা, বাস্তবায়ন করা, সেটা এখন এই সরকারের সাফল্য অথবা ব্যর্থতার মাপকাঠিতে পরিণত।